বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমাদের রাস্তা ওনাকে উনি কাউকে অর্থমন্ত্রী অত্যন্ত প্রশংসা করছেন অর্থমন্ত্রী এজ এ ম্যান অফ স্কুল আমি ট্রেনিং দাদা আমি বলেছি আমি এজ এ ম্যান এখানে খুব ব্যাড আছে স্যার এজ এ ম্যান আন পার্লামেন্টারি ওয়ার্ড না আমি বলছি এজ এ ম্যান সবাই তো গুড আমি সবাই কিন্তু অর্থমন্ত্রী না আমি আপনাকে বলেছি স্ক্যান করে স্টেশন থেকে ত্রিপুরেশ্বরী স্টেশন করার জন্য মন্ত্রিসভা উদ্যোগ নাম করতে পারে কারণ কামাখ্যা যেটা নিচে কামাখ্যা স্টেশন এটা আমার একটা সাব ডিস্ট্রিক্ট লাস্ট কনফারেন্স স্যার এই মন্ত্রিসভার সম্পর্ক গত 5 বছর আপনি তো ভিত্তি হবেন না আপনি তো চতুর মানুষ 200 সিআরপি লকডাউনে আমি না আসবেন তো স্যার কেউ বলি দেয় কেউ আনন্দ করে প্লিজ স্যার 1972 থেকে 1977 সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আপনার লাস্ট মিনিস্ট্রি কিছু মিনিস্টার প্লাস কিছু পদাধিকারী বিরুদ্ধে কিছু অর্থনৈতিক দুর্নীতির কথা উঠছে আমি সিদ্ধার্থ বাবু ওয়াংশী কমিশন করেছিলেন আমি অনুরোধ করি ডাক্তার মানিক শাহ যাদের আঙুর ফুলের কলা গাছ আঙুর ফুলের বট গাছ গায়ে লাগছে আঙুর ফুলের কলা গাছ হয়ে গেছে একটা কমিশন করে আপনাদের স্বচ্ছ ভারত স্বচ্ছ ত্রিপুরা স্বচ্ছ আপনারা এটা প্রমাণ করবেন এই কথাটুকু বলে আপনাকে যদি আমি বেশি সময় নিয়ে কষ্ট দিয়ে থাকি আই এম সরি কিন্তু আপনি কিন্তু স্ক্যান করার আপনি ভুলে যান আমি আপনাকে বলছি ঠিক আছে থ্যাংক ইউ Thank you for giving me time. हमारा आज के total 28 contributions we can see. The intention of the contribution is not to reduce the budget, but to ventilate the concern of the people of the state. আমি জানি এটাকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করতে পারে যে বিরোধী দল বাজেটে যা টাকা ধরা হয়েছে এটাকে কম করার জন্য কমানোর জন্য বক্তব্য করছে It is part of the democratic system, parliamentary system. সরকার পক্ষ যখন একটা বাজেট পেশ করবে বিরোধী পক্ষ কার্যকলাপের মাধ্যমে in the budget heads দপ্তর ভিত্তিক তাদের কনসেপ্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলার একটা সুযোগ হচ্ছে কার্যকলাপ I really enjoyed today মাননীয় সদস্য বর্ষিয়ান সদস্য গোপাল বাবু অনেকদিন হাসাহাসি করতে পারছিলাম আপনার
made us to laugh in the house. My first cartoon, Major Head 2011, Parliamentary Affairs দপ্তরে আমি এই কার্যক্রমটা এনেছি। আমার ইন্টেনশনটা আমি অনেকদিন ধরেই এখানে ঘোরাফেরা করে দেখেছি এসএমজি হাউসের ভেতরে। ফার্স্ট আমার নজরটা যায় লাইব্রেরির দিকে। ওয়ান্স আপন এ টাইম যখন প্রথমবার বিধানসভায় আসি, এভরি মান্থ আই ইউজ টু টেক 1 or 2 books এবং রেগুলার সেই সময় স্টাডি করতাম। লাইব্রেরি স্টাফ খুব ভালো ছিল, এমএলএদের, মন্ত্রীদের অনেক কিছু বিষয় নিয়ে চর্চা করার একটা জায়গা ছিল। After I came back, almost after 20 years, লাইব্রেরির অবস্থা দেখে I was not encouraged. যে আলমিরা গুলো আছে এটা মরিচা ধরে গেছে, and the bookshelf অনেক ভালো ভালো বই, now it is not in good condition. অনেকগুলো তথ্য সেখানে আছে, রেকর্ড রুম যেখানে প্রতিটি পত্রিকা প্রত্যেক দিন তারা সেগুলোকে রেখে বাইন্ডিং করার অবস্থা রয়েছে। আমাদের এই ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে হাইলে কংগ্রেস হাই হাই বলে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তৃতা করছিলেন পোস্ট ইলেকশন ভাইলেন্সকে নিয়ে। উনি ওইখান থেকে গিয়ে সংগ্রহ করেছেন। আমি মনে করি আমাদের এসএমবির যে লাইব্রেরি, এই লাইব্রেরির অবস্থা একটু উন্নত হোক। প্লিজ গিভ গুড বাজেট সো দ্যাট আজকের পরিস্থিতিতে আপনাদের আজকের এই সময়ে লাইব্রেরিটা সুন্দর করে রাখতে পারি। মোর ইনফরমেশন, কম্পিউটার্স, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি ব্যবস্থা যেন আমাদের লাইব্রেরিতে থাকে। মিউজিক, ভিডিও দেখার মতো সমস্ত সুযোগ সুবিধা যেন আমাদের লাইব্রেরিতে থাকে। তার ব্যবস্থাপনার গ্রহণের যে কথা, এই কথা বলতে গিয়ে কিন্তু parliamentary section, editing section, everywhere আমার মনে হয় তাদের জন্য বাজেটের সংস্থান আরো বেশি করে রাখা উচিত। টয়লেট গুলোর অবস্থা, এখানে আমাদের সিপিএম দলের জন্য যে রুমটা রাখা আছে, এই রুমটার পাশে দিয়ে আমি প্রত্যেকদিন যখন অফিসে আসি ওটা দিয়েই যাই। গন্ধে মানে করিডোরে হাঁটা মাত্র আপনি দুর্গন্ধ পান। এই যে অবস্থা, this has to be improved. Even আমার রুমে আমার দাঁত খারাপ হয়ে গেছে এসএমপিতে, সেই এসএমপি সেশনে করে দাঁতটাই ক্লিন করো। টু মাচ কাদা আসছে। I think some system অনেক বাজেট করছি। মন্ত্রী মহোদয়ের আমি গিয়েছি, মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয় nicely decorated. রুমে গেলাম, আগের জল খেয়ালাম ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী রুমে গেলাম, নট ব্যাড। এবং এখানে আমি টয়লেট
মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে যে ব্যবস্থাপনা আছে, দিস হ্যাজ টু বি ইমপ্রুভ। ওই কারণে আমি এই কার্যক্রমটা এনেছি। And I am sure government will take care of it. 2 নম্বর যে ব্যাপারটা আমি এখানে উল্লেখ করেছি, মেজর হেড 2015 demand number 4, এটা ইলেকশন, disapproval of government policy on appointing efficient electoral officers. এটা কিছুই না, I was just trying to find where I can talk about village committee election. পরবর্তী সময়ে fill up করতে গিয়ে demand number 19 tribal welfare workers should page is approval of government policy on conducting ABC election. আমার মূল বিষয়টা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে ABC village committee election না হওয়াতে, it is not political demand. Forget about my demand, forget about our party demand. আজকে যদি সেখানে বিজেপিও থাকতো, and if you do not conduct election, তাতে অনেক ঝামেলা আছে। নাম্বার 1 যে ঝামেলাটা হচ্ছে এবিসি প্রশাসন, আমরা সেখানে ভিলেজ কমিটি ডমিনেটেড কমিটি গ্যাজেট নোটিফিকেশন করে আমরা বলেছি these are the people will be chairman, vice chairman, member, তারা মনিটরিং করবে। এবং তার 15 দিন বাদে রাজ্য সরকার বলেছে এটা হয় না, এটা বেআইনি বলে ঘোষণা করে ক্যান্সেল করে দিয়েছে। নাও হোয়াট ইজ হ্যাপেনিং, ভিলেজের থেকে মানুষের তাদের নানান দাবি দাওয়া থাকে, রেজলিউশন থাকে, রেজলিউশন করে যে সমস্ত প্রস্তাবগুলো পাঠানো হচ্ছে ব্লকে, এসডিএম অফিসে, ডিএম অফিসে, এইগুলো আর অ্যাকসেপ্ট হচ্ছে। Why? Because they are not elected. 15 ফাইন্যান্স কমিশনের টাকা ব্লকগুলিতে যাচ্ছে, ইলেক্টেড বডি না থাকার কারণে ওই টাকাগুলো ভিলেজ কমিটির রেজলিউশন মতো সেখানে খরচ হচ্ছে। ডিএসসি চেয়ারম্যান, আপনারা খবর নিয়ে দেখুন, দিস ইজ নট মাই পলিটিক্যাল অ্যালিগেশন, যেখানে ভিলেজ ডিএসসি চেয়ারম্যানের বাড়ি, সেখানে উনি 20 জন 30 জন লোককে একই স্কিমে ফ্যাসিলিটিস দিচ্ছে। অথচ দেখা যায় যে ডিএসসি চেয়ারম্যানের আন্ডারে 30টি ভিলেজ কমিটি রয়েছে, সেখানে সমস্ত ভিলেজ কমিটিতে সঠিকভাবে বন্টন হচ্ছে। These are the problems. ওই কারণে সেখানে ভিলেজ কমিটি ইলেকশন অত্যন্ত জরুরি। I don't understand why government is not conducting election. যেখানে আগরতলা পৌর পরিষদের বা নিগমের ইলেকশন হয়ে গেছে, পার্লামেন্টের ইলেকশন হয়ে গেছে, তারপর আমাদের এবিসি ইলেকশন হয়ে গেছে, বিধানসভার ইলেকশন হয়ে, why this village committee election is not conducted? এটা আমি না, এটা I am sure শাসক দলের অনেক এমএলএরও এই প্রশ্ন করবে। আর they cannot, ইলেকশনটা হোক, this election should be conducted, এই কারণে কিন্তু এই কার্যক্রমটা নিয়ে গেছে। And sir, you must, I am sure আপনি এটাও জানেন যে বিএসসি চেয়ারম্যান, he himself is not the elected man, উনিও কিন্তু নির্বাচিত কোনো সদস্য না। যদি কোনো নির্বাচিত সদস্য সেখানে বসতেন তাও ঠিক ছিল। So please see these issues. That is why I have brought this disapproval of government policy on appointing efficient electoral officers. এবার আসছি হোম ডিপার্টমেন্ট। হোম ডিপার্টমেন্টে the first thing what I saw is আমাদের বিশেষ করে আমার যে স্পোর্টিং খুব বাজে লাগে। আমি অনেক দিন এই দুর্গাচুরি পাড়া দিয়ে আসি বিধানসভা, আমার গাড়ি আটকে যায় কোনদিন, ভয়। The other day also,
জিরানিয়া থেকে মাধববাড়ি মোহনপুরে আটকে গেছে গাড়ি। কারণটা কি বলছে, এই গাড়ি অনেক পুরনো গাড়ি। অথচ পুলিশের কিছু কিছু আধিকারিক, আমি একজন এসপি সাহেবের গাড়ি যেতে দেখলাম, আগে পেছনে ওনার গাড়ি চিক চিক করে, টপ ব্রেন, মানে এটা বন্ধ হবে না। তো আমাদের ক্ষেত্রে এটা কেন হবে? যদি এসপিরা, ডিআইজিরা, ডিজিরা ভালো ভালো গাড়ি ইউজ করতে পারে, আমাদের কি জীবনের কোনো মূল্য নেই? এক গাড়ি আটকে যাবে, আধা গাড়ি দিয়ে আমরা আসবো। যদি গাড়িগুলোর সমস্যা আমার মতো অন্যরাও যদি সেই এক্সপিরিয়েন্সটা আপনার করে থাকে, আই এম শিওর নতুন গাড়ি কেনার সময় এসছে, এইগুলো একটু দেখবে। দ্যাট ইজ ওয়াই আই ব্রট দিস। অ্যানাদার থিং হচ্ছে হাতিয়ারের ব্যাপার। আমার এক্সপোর্টিং টিমের লোক প্রতিনিয়ত বলছে যে আমাদের কাছে ভালো হাতিয়ার নেই। আমি যে হাতিয়ার সম্পর্কে তো আমি বুঝি না, বলছে কি হাতিয়ার পেলে ভালো, বলছে একে সিরিজের রাইফেল পেলে ভালো, আর যেটা আছে এটা ভালো মতো এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো, পূর্ণ হয়ে গেছে। আমরা এক্সপোর্টিং রাজ্যের সুরক্ষা, ভিআইপিদের সুরক্ষা, আমি জানি না, আমি বলেছি বলে ওনার সবকিছু টিপটপ চাই, নো নাথিং লাইক দ্যাট। আমাকে নাই দিলেন, কিন্তু এই ব্যাপারটা দেখবেন। দ্যাট ইজ ওয়াই ডিমান্ড নাম্বার 10 মেজর হেড 2059টা এখানে ভেন্টিলেট করার জন্য এনেছি। আরো একটা এখানে এটাও বলে ফেলেছি, 2055 আইটেম নাম্বার 0 সাব আইটেম 1115 এটা হয়ে গেছে, আর্মস অফ দি ফোর্সেস। এবার পাওয়ার ডিপার্টমেন্ট, মাননীয় স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে রাজ্যের যে বিদ্যুৎ পরিষেবা তার ব্যাপার নিয়ে একটুকুই বলবো। ইভেন ইন রেইনি সিজন, এখন যে সিজনটা যাচ্ছে, গতকাল আমাকে অনেক লোক বলছে, আমি বললাম যে এই ব্যাপার নিয়ে বলবো না, কথা বলবো না। মাননীয় মন্ত্রীর সাথে অনেকবার কথা হয়ে গেছে, উনি দেখবেন, তারপর বলছে না এটা বলুন। 3 দিন 4 দিন করে লোডশেডিং হচ্ছে। খুলনা আমাদের এডিসির হেডকোয়ার্টার, প্রত্যেকবার এভরি, আমি আজকে স্নান করছিলাম, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেছে। These are the problems. এই ব্যবস্থা, এই বিদ্যুতের যে বেহাল অবস্থা, এখন মাননীয় মন্ত্রী বলবেন যেমন কি বেহাল হয়েছে আপনি আমাকে দেখান, আসলে কবে আসছে কবে যাচ্ছে। তবে আমি আমার গ্রামের কথা বলতে পারবো, হুমলুঙ্গের কথা বলতে পারবো। আমি যখন সেখানে ছিলাম তখন আমরা দাবি করেছি, তৎকালীন যিনি বিদ্যুৎ মন্ত্রী ওনাকে চিঠি লিখেছি যে হুমলুঙ্গে অন্তত যেখানে এক্সিকিউটিভ মেম্বার চেয়ারম্যানরা আছেন, ভিআইপি লাইন দিয়ে সেখানে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, আনইন্টারাপ্ট পাওয়ার সাপ্লাই ব্যবস্থা করুন, এটা আমরা লিখেছি। এটা হয়। এই কারণে পাওয়ার ডিপার্টমেন্টে ডিমান্ড নাম্বার 14 মেজর হেড 2801 এই ব্যাপারটা এনেছে। আরেকটা বিষয় হলো, আমি জানি না এটা কিভাবে আপনারা সলভ করবেন। অনেক জায়গায় ডিডব্লিউএস ডিপার্টমেন্ট মিনি ডিপ টিউবওয়েল করেছে। আই এম নট সেইং দ্যাট করে না, আরো করার আছে, কিন্তু করেছে। যেখানটাই হয়েছে পাওয়ার কানেকশন, ইলেকট্রিক কানেকশন না থাকার ফলে এইগুলো ইউজ করতে পারছে না। কলাবাগান একটা জায়গা আছে আমার কনস্টিটিউয়েন্সিতে, ওরা খুব সুখী ছিল যে একটা বিশাল ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে। হঠাৎ করে তাদের কাছে নোটিশ এসেছে যে কারেন্টের বিল আপনারা দেন নাই, and it was disconnected। এখন লোকেরা চিৎকার চেঁচামেচি করছে, বলছে 60,000-70,000 টাকা এই বিলটা আমরা কি করে দেব। বিদ্যুৎ দপ্তর এবং ডিডব্লিউএস ডিপার্টমেন্ট এবং সরকার মিলে এই যে দুরবস্থা, কারেন্টের বিল
আধারমুড়া পাহাড়ের নবতরায় একবার কথা বলেছিলেন শ্রীনিবাস পার্ক, সেখানেও একই অবস্থা। ওই সমস্ত এলাকায় কি করে বিদ্যুতের বিল কমিয়ে আইন ইফ ইট ইজ পসিবল, আপনারা অনেকগুলো সাবসিডি অনেক জায়গায় দিচ্ছেন, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি সিস্টেমে কিছু করা যায় কিনা এইগুলো দেখবেন। নাও ফাইন অ্যানাদার কার্পোরেশন, যেখানে আমি হেলথ সার্ভিসেসের কথা উল্লেখ করার জন্য ডিমান্ড নাম্বার 16 মেজর হেড 2210, এখানে বলতে নিড টু ইমপ্রুভ quality of bed, cloth and medicine in the hospital. বিছানার ব্যবস্থা নিয়ে এটা জীবিতে অনেক সময় গেলে দেখা যায়, কয় হাসপাতালে গেলে দেখা যায়, আমবাসা হাসপাতালে গেলে দেখা যায়। তার চেয়েও বেশি যে সমস্যা এডিসি এলাকায়, যে সমস্যাটা হচ্ছে ডাক্তার যখন নিউলি রিক্রুট হচ্ছে তাদেরকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে, নো এক্সপেরিয়েন্স ডক্টর। আমার জানা আছে বাইজারবাড়ি হাসপাতালে এক মহিলা মারা গেছে শুধু হেয়ার কালার করতে গিয়ে। বাইজারবাড়ির সেই মহিলা উনি মারা যেতেন না, কিন্তু উনি অ্যালার্জি পাস করে বেরিয়েছে, এই ডাক্তারকে বাইজারবাড়িতে দিয়েছে। অল ডক্টরস ইন বাইজারবাড়িতে নিউলি রিক্রুটেড ডক্টর হওয়ার কারণে কি ভেবেছে এটা যে অ্যালার্জি। এখন আমি যদি অ্যালার্জি বলি, আপনি কি করে জানেন? আপনি যদি জানেন কেন বলবেন না? ওইখানে যখন গেলাম তখন পোস্টমর্টেমে বেরিয়েছে যে অ্যালার্জির কারণে মহিলার মৃত্যু হয়েছে। তো আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে হেলথ সার্ভিসেসের অন্তর্গত সমস্ত হাসপাতালে এমন ব্যবস্থা করুন যাতে এক্সপেরিয়েন্স এবং নিউ ডক্টরস মিক্স করে যদি দেওয়া যায়, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন হবে। এভরিডে যদি নিউ ডক্টর থাকে, আই ডোন্ট থিংক দে ক্যান গিভ কোয়ালিটি অফ হেলথ সার্ভিস। এই ব্যাপারটা আপনার নজরে আনার জন্য I have brought this conclusion. এবং যেখানে তুলসীগড়ের মতো বীজ, যেখানে বেডের ব্যবস্থা ভালো না, আমাকে প্রতিনিয়ত, এটা আমার নিজস্ব এলাকা, আমি ওই এলাকার লোক, আমাকে গেলেই বলে দেয় যেন ভালো বিছানার ব্যবস্থা হোক, রুগীরা ফ্লোরে থাকতে হচ্ছে এবং ভালো ব্যবস্থা সেখানে নেই। প্লিজ সি দ্যাট ওই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের পিএইচসি বা সিএইচসি গুলো আরো বেশি করে সুযোগ সুবিধা যেন পায় তার দিকে একটু নজর দেবে। এবং আজকে মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মহোদয় ঠিকই বলেছেন যে অন্তত এডিসিতে আরো কয়েকটি সিএইচসি করার ব্যবস্থা করতে, আমিও সেই পক্ষেই বলব। কারণ কমিউনিটি হেলথ সেন্টার গুলোর ফ্যাসিলিটিস প্রাইমারি হেলথ সেন্টারের চেয়ে অনেক বেশি, যেটা খেলেবারে আমরা দেখেছি। সো ইফ দ্যাট হ্যাপেন্স, প্রবাবলি জিবি হাসপাতালে রেফারেন্স সংখ্যাটাও কমে যাবে। এমনিতেই ডিপ্রাসের একটা কোয়ালিটি আমি বলছি, এখানে সহজে এরা হাসপাতালে যায়, বাড়িতেই সবকিছু তারা করতে চায়, একদম শেষের দিকে যদি নাই হতো তখন কিন্তু হাসপাতালে যায়। If you increase the number of CHC, রেফার করা রোগীর সংখ্যা অনেকটা কমে যাবে, তাতে জিবি হাসপাতাল এবং আইজিএম এর উপর যা চাপটা আছে এটা কমে যাবে। So I am sure Honorable Health Minister will look into it. সেই কারণে কিন্তু আমি এই কার্পোরেশনটা এনেছি। Now আমার একটা কার্পোরেশন এখানে আছে, ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স, মেজর হেড 2220, আইটেম নাম্বার 60। সংবাদপত্রের কথা আমরা যখন বলি, ওরা হচ্ছে চতুর্থ স্তম্ভ। এটা আমাদের
সুবিধা জরিয়ার বাবু সাংবাদিকদের মর্যাদা দেওয়া উচিত এবং সংবাদপত্রের মর্যাদা দেওয়া উচিত, কারণ উনি এত পত্রিকা নিয়ে কথা বলতেন, এই দেখুন এত তারিখে এই বেরিয়েছে। আমি অনেক সময় ভাবতাম কেন উনি এত পত্রিকা নিয়ে কথা বলেন। আসলে সত্যি তো পত্রিকা এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, গভর্নমেন্ট রিকগনাইজড, ওরা যা লিখে এটাকে সত্য মানা। সংবাদপত্রের আপনারা একটা আইন করেছে, আইনটা কি অ্যাডভার্টাইজমেন্টের একটা অ্যাক্ট করেছে 2003। তাতে কারা কোন গ্রেডে যাবে এটা উল্লেখ করেছে। আই ডোন্ট নো মাচ, আমি কিন্তু চালিয়ে যাব না, আমি জাস্ট হাইলাইট করছি। অনেক পত্রিকা হাউসের লোক আমাকে বলেছে যে আপনি অন্তত আমাদের জন্য একটা মিনিট বলবেন। আমি বললাম আমার ভয়, কারণ দেয়ার আর এক্সপার্টস, আমি যদি ভুলভাল বলে থাকি আই উইল বি কাউন্টার। বলছে না, তারপর আপনাকে বলতে হবে। নাও আই এম টেলিং, 2021 সালে আপনারা কি আইন করেছেন? A1 A গ্রেড এটার জন্য নির্দিষ্টভাবে কয়টি সার্কুলেশন, কতটুকু সার্কুলেশনের লিমিট আপনারা বলে দিয়েছেন। আগে কি ছিল? 13 থেকে 15,000 যদি দৈনিক সার্কুলেশন হয় তারা টপ গ্রেডে থাকে। তাদের বক্তব্য হচ্ছে যে এখন নতুন নিয়মে আপনারা বলেছেন যে 50,000 ডেইলি সার্কুলেশন হলে তাকে A1 গ্রেডে রাখা। মালিকদের বক্তব্য হচ্ছে কোভিড গেল, তখন তো মানুষ পত্রিকা পড়া মোটামুটি কমে গেছে এবং সার্কুলেশন অনেকটাই কমে গেছে। এবিসি বলে একটা আছে, যারা এই দপ্তরের মন্ত্রিত্বে ছিলেন ওনারা জানতেন। এবিসি একটা সার্টিফিকেট থাকে, এইটার যে অডিট ব্যুরো অফ সার্কুলেশন সামথিং লাইক দিস, এবিসি, এই এবিসির যে অডিট 2019 সালে হয়েছে, তারপরে কোনো অডিট হয়নি। ইভেন ইফ there is any audit in 2023, এই এবিসি সার্টিফিকেট পেতে it will be year 2022। তো উনাদের বক্তব্য হলো যেহেতু অডিট হয়নি, যেহেতু সার্টিফিকেট ওনাদের হাতে নেই, why are you not following the previous rules, যেটা গাইডলাইন আপনারা করেছেন? why are you imposing 50,000 যাদের হবে তাদেরকে A1 গ্রেডে রাখা হবে? এটা ওনাদের প্রশ্ন। আমি বলেছি আমি 2 নম্বর ওনাদের অভিযোগ হচ্ছে, বলেছে যে যাদের রেট অফসেট মেশিন থাকবে প্রিন্টিং এর জন্য তারা এই গ্রেডে থাকবে। মালিক পক্ষের বক্তব্য হচ্ছে অনেক পত্রিকা হাউসে তাদের রেট অফসেট মেশিন নেই, তারপর তারা এই গ্রেডে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের সুযোগ সুবিধা পাচ্ছে। এই ব্যাপারটা ভেন্টিলেট করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত দপ্তরের যিনি মন্ত্রী আছেন উনি এই ব্যাপারটা দেখবেন। এটাকে হাইলাইট করার জন্য I have brought this motion on demand number 7। আমি বিস্তারিত সেই দিকে যাব না। মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী জানবেন এই ব্যাপারে, উনি আরো ভালো করে দেখবেন যে বিষয়টাতে কি করা যায়, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন। মালিক পক্ষের দাবি হচ্ছে যে নতুন গাইডলাইনটা আপনি 2021 করেছেন এটাকে কিপ ইন অ্যাবেন্স, এটাকে আপাতত স্থগিত রেখে পূর্বতন যে নিয়মটা আছে এবিসি সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এটাকে চালু রাখার জন্য ওনারা আবেদন করেছে। নাও I will not speak on this demand number 19
মেজর হ্যাভ 2225 বিকজ বিসি ইলেকশনের ব্যাপারটা আমি বলেছি। Another card motion, demand number 19, Major Head 2225. Disapproval of government policy on providing post-matric scholarship for SC students. SC students স্কলারশিপের ব্যাপারে গার্জিয়ানদের বক্তব্য হচ্ছে এটা মাসে মাসে পাওয়া যাচ্ছে, আফটার 3 months 4 months ডিলে হচ্ছে, এবং এই ডিলের কারণে some of the parents তাদের অনেক অসুবিধা হচ্ছে। আরো একটা কমপ্লেইন ওরা করেছে যে সবাই এই স্কলারশিপটা পাচ্ছে। হোয়াট ইজ দি রিজন? রিজনটা হলো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো এই অনলাইনে অ্যাপ্লাই করার সুবিধা অনেক এডিসি ভিলেজগুলোতে এই সুবিধা নেই। তাতে সরকারের দেওয়ার সদিচ্ছা থাকার পরেও মেনি এসসি স্টুডেন্টস তারা স্কলারশিপে নিতে পারছে। সো গার্জিয়ানদের বক্তব্য হলো যারা ফিল আপ করতে পারছে না, অনলাইনের আওতা ঘিরে আসতে পারছে না, তারা যেন অন্য কোনো উপায়ে এই স্কলারশিপটা নিতে পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। তার জন্য এই কার্ড মোশনটা আমি এখানে এনেছি। Now let us see the card motion on demand number 19/2225, item number 02 sub item 796. Disapproval of government policy on transferring money to TTADC under private supply. মাননীয় অর্থমন্ত্রী গতকাল এখানে বলছিলেন যে 27,000 এবারের যে বাজেট ফ্ল্যাট আন্ডারস্ট্যান্ডিং 27,000 crore, তার মধ্যে নন ডিভিজিবল পুল হচ্ছে 14,000 crore if I have heard correctly. 13,000 crore হচ্ছে ডিভিজিবল পুল। আমি কিন্তু আপনি যখন বলছিলেন I didn't understand what is this now. না জেনে কিছু বলা এটা ঠিক না। Then I went back, রাত্রিবেলায় আমি খবর নিয়েছি what is this divisible pool and what is non divisible. Non divisible হচ্ছে এটা এটাকে ডাইভার্ট করা যায় সোজা। ইট ইজ ফিক্সড কমিটমেন্ট, স্যালারিজ, পেনশন বা সিএসএস এর অনেকগুলো টাকা থাকে, যেভাবে কেন্দ্রীয় সরকার চাইবে ওইভাবে খরচ করতে হবে, এটাকে নিয়ে অন্য কোনো খাতে নেওয়া যাবে। নাও ইট ইজ ভেরি ক্লিয়ার টু মি। ডিভিজিবল ফান্ডের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 13,000 কোটি। তার মানে এটা এমন ভাবে আসছে এটাকে ডাইভার্ট করা যায়, যদি যায় ডাইভার্ট করা যায়। সেখান থেকে he was telling that 39% ABC এরিয়াতে কাজ হচ্ছে। তখন আবার আসলে when you start thinking so many things comes, তখন আমি আবার 12টার সময় চেক করলাম যে বাজেট এনে গ্লান্সটা দেখি। মাননীয় অর্থমন্ত্রী এত পরিশ্রম করে এই বাজেটটা তৈরি করেছে, আমি আবার বাজেট এনে গ্লান্সটা নিয়ে 12টার সময় দেখলাম। যখন দেখি টিটিএডিসি কোঅপারেটিভ ডিপার্টমেন্ট কোঅপারেশন ফান্ড ট্রান্সফার হচ্ছে 40 লক্ষ। স্যালারি অফ ডেপুটেড স্টাফ যারা রাজ্য সরকার থেকে এডিসি তে চাকরি করার জন্য গেছে, তাদের স্যালারি বাবদ এভরি ইয়ার অনারেবল স্টেট গভর্নমেন্ট ইজ ট্রান্সফারিং টু TTADC 1,95 lakhs, অর্থাৎ 40 লাখ টাকা কাজ করার জন্য 1,95,00,000 টাকা বেতন দিয়ে মানুষকে সেখানে রাখা হচ্ছে। আই জাস্ট শেয়ারিং
এইভাবে প্রতিটি দপ্তরে, যদিও এবিসি ডিপার্টমেন্টের সংখ্যা 25 বা 26-এ গেছে, but here I have counted around 14-15 departments you have listed. Public Works Department, এখানে কোনো ডেপুটেড স্টাফ নেই। Information and Cultural Affairs, salaries of the deputed staff 2,05 লক্ষ। কত টাকা ফান্ড ট্রান্সফার হচ্ছে রাজ্য সরকার থেকে? অনলি 32 লক্ষ। 32 লক্ষ টাকার কাজ করার জন্য 2,05 লক্ষ টাকা স্যালারি দিয়ে সেখানে কর্মচারীদের রাখা হচ্ছে। Likewise, if I see Agriculture Department আরো বিশাল অবস্থা, ফান্ড ট্রান্সফার হচ্ছে 4.5 কোটি টাকা। যতগুলো স্টাফ রাখা আছে তাদের বেতন হচ্ছে 21,83 লক্ষ টাকা। I want to see you go through this figure. মানে রাত্রিবেলা এনজয়মেন্ট করে আমি যখন ছিলাম তখন এটি কি দেখলাম আমি, এমআই রাইট? আজকে সকালবেলা আবার কালি ডাক নিয়ে দেখেছি যে 30 লক্ষ টাকা 40 লক্ষ টাকার কাজ করার জন্য আমি কোটি টাকা দিয়ে সেখানে মানুষ রাখি। এইভাবে the fund you are transferring from here, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথা বলছি। Most of these you added up the deputed salary, যে এটা দেখুন more than 200 crores the salary স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা সেখানে গেছে ডেপুটেশনে, তাদের কি টাকা শেষ। নাও এডিসির হাতে থাকবে কি তাহলে ডেভেলপমেন্ট করার? ইট মিন্স এটা বোঝা যায় বাজেট থেকে যে এডিসি ইজ নট ফর ডেভেলপমেন্ট। এডিসি হচ্ছে ওই কামান জমিতে আগে একটা কামান রং করে রাখা হতো, এটা শিফট হয়ে গেছে। ইট শুড নট বি ডান লাইক দ্যাট। ওই কারণে আমি এখানে যে ট্রাইবাল সাপ্লাই ডিভিজিবল পুল থেকে 39% যদি এডিসি এলাকাতে যায়, I tell you fund would have been flooding. আমি সেই ফ্লাডে ভাসতে ভাসতে টাকার উপর ভাসতে ভাসতে আগরতলার এসএমজি হাউসে আসতে পারতাম। It is not happening like that. আমি অনুরোধ করব টিটি এডিসি যেন জনকল্যাণে কাজ করতে পারে। যদি করাপশন করে থাকে, যদি আপনাদের মনে হয় টিটি এডিসি ইজ ডুইং করাপশন, অর্থ লুটপাট করছে, ভিজিলেন্স বসিয়ে দিন, সেখানে আরো কি কি সংস্থা আছে তাদের লাগিয়ে দিন, কিন্তু টাকা কম দিয়ে এই অপরাধটা করবেন না। মোস্ট অফ দি মানি ইট ইজ গোয়িং অনলি ফর পেইং দি স্যালারি। দ্যাট ইজ ওয়াই I wanted to ventilate this concern from my contribution. এই কারণে এটা এনেছি। And I am sure মাননীয় অর্থমন্ত্রী বলছেন এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা নেই, আমি দেখে নেব। Really I am telling you sir, এটা বাস্তব যে লেফট ফ্রন্টের আমল ওনাদের সামনে বলছি, they were also no good in sending the fund. একই ব্যাপার এটা চলে আসছে। বরঞ্চ মাননীয় অর্থমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অন্তত তীব্রা মাথা পরিচালিত এডিসি একটা আশা আছে। These people, his government will do much better than the previous left-front government. এই আশাটা যেন বরকরার থাকে, এটা যেন গর্বে আমরা করতে পারি, এই ব্যবস্থা আপনারা নেবেন। Now, Honorable Speaker sir, একটাই আমি কার্যক্রম এনেছি, ফুড সিভিল সাপ্লাই এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের উপর, ডিমান্ড নাম্বার 21, মেজর হেড 3456। আমি মাননীয় দপ্তরের মন্ত্রীকে যতবারই চিঠি লিখেছি, ইজ ভেরি প্রম্পট, আই মাস্ট গেট ইন দি হাউস। যেটা ভালো এটাকে ভালো বলা উচিত। এনি কনসার্ন, এটা
রেশনিং এর ব্যবস্থা করা, বিভিন্ন বিষয় নিয়ে আমি চিঠি দিয়েছি। হি ওয়াজ ভেরি প্রম্পট এবং এসডিএম পর্যন্ত দি ভেরি নেক্সট ডে এসডিএম কলস মি এন্ড সেড দ্যাট ইয়েস স্যার আমরা যাব সেখানে গিয়ে স্কুলগুলিতে আমি খবর দিয়েছি, যাদের কারণে চিঠি দিয়েছি। দে অলসো সেড সরকারি আধিকারিকরা এসে যা যা ব্যবস্থা করার তারা বলেছে তার করবে। তারপর ভাবলাম মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে এই কনসার্টটা অনেক ভিলেজ কমিটি আছে, তারা 5 কিলোমিটার 10 কিলোমিটার পায়ে হেঁটে রেশনের দোকান থেকে অর্থাৎ ফেয়ার প্রাইস শপ থেকে চাল ডাল সংগ্রহ করছে এবং যে যেখানে যে যে ভিলেজ কমিটিতে যে যে পঞ্চায়েতে সেখানে যদি ফেয়ার প্রাইস শপগুলো থাকে, বিশেষভাবে আমি একটা জায়গায় মুঙ্গিয়া কামে আমি জিজ্ঞেস করলাম আপনাদের এই অবস্থা কেন? বলছে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল তারা কি কারণে দেশ শিফটে এখন তাদের ভিলেজ কমিটি থেকে শিফট করে নিয়ে গিয়ে উত্তর মহারাষ্ট্র নিয়ে গেছে। তখন সিপিএম এর কোন এক স্থানীয় লিডারকে আমি জিজ্ঞেস করলাম আপনারা এটা করতে গেলেন কেন? বলছে মহারানীপুরটা আরো বেশি উন্নত হোক, তার জন্য এখানে মহারানীপুরের রেশন শপটাও থাকবে এবং মুঙ্গিয়া গাড়ি যে এটাও এখানে থাকবে। বললাম এটা কি কথা, এরা কি ওইটাকে উন্নত করার জন্য পায়ে হেঁটে যাবে নাকি? মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আমি এটাই বলতে চেষ্টা করছি যে যাই করে গেছে, whosoever has done anything, let us forget that you have wonderful opportunity to prove that যে যেখানে সেখানে তার রেশনিং এর সমস্ত কিছু সংগ্রহ করতে পারে এবং আপনি এটা দেখবেন। এই কারণে আমি এই কার্পোরেশনটা এনেছি। এটা হয় না পিঠে করে নিয়ে গিয়ে বৃষ্টি বাদলের দিনে আটা চাল তার নিয়ে যাবে, এটা হয় না। And I'm sure মাননীয় মন্ত্রী মহোদয় এটা দেখবে। আমি আর একটা কার্পোরেশন এনেছি এগ্রিকালচার দপ্তরও আমার অনেক আনার ইচ্ছা ছিল কিন্তু সময়টা ছিল না। এগ্রিকালচারটা আনবো বলে লিখতে গিয়ে আমাকে বলা হলো যে একটা বেজে গেছে, দুইটা দি লাস্ট টাইম। তাও খবর পেলাম মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনি খোঁজখবর নিচ্ছেন যে কয়টা কার কি কার্পোরেশন জমা করেছে। আমি খুব চেষ্টা করেছি দেখো তারপরে একটা কার্পোরেশন আনতে পেরেছি এখানে। ডিমান্ড নাম্বার 27, it is only to ventilate the concern. আমি এডিসিতে ডেপুটি সিএম থাকাকালে কৃষি দপ্তরেরও দায়িত্বে ছিল এবং তৎকালীন মাননীয় কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যিনি আজকের অর্থমন্ত্রী, হি ওয়াজ দি এগ্রিকালচার মিনিস্টার। মহাগরণে আমাদের কি আমিও ছিলাম মিটিং করেছে যে 2000 সালে গ্যাজেট নোটিফিকেশন করে ত্রিপুরা সরকার এডিসি হাতে অনেকগুলো দপ্তর হস্তান্তর করেছে। তার মধ্যে এগ্রিকালচার দপ্তরের সমস্ত কিছু হস্তান্তর করেনি। আউট অফ 33 এগ্রি সাবডিভিশন, 6 এগ্রি সাবডিভিশন have been transferred to TTH. I'm very happy about it. A.K. Mehmoodra ছিলেন তখনকার এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। উনি ওইখান থেকে ক্লিয়ারলি বলেছেন যেদিন হস্তান্তর হয়েছে সেদিন থেকে ওই 6টি এগ্রি সাবডিভিশন সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অফিসার যারাই সেখানে কাজ করবে তাদের সমস্ত কিছু কন্ট্রোল করবে এডিসি প্রশাসন। একদম ক্লিয়ারলি ইট ইজ রিটেন। কিন্তু এবং বেতন দি স্যালারি, এই স্যালারিটাও কিন্তু রাজ্য সরকার
সুপারিনটেনডেন্ট অফ এগ্রিকালচারের স্যালারি এডিসির কাছে দিয়ে দিচ্ছে, এডিসি তাদেরকে পে করছে। That is why if you see the budget this time, transfer funds হারে 4 কোটি টাকা, অথচ এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ারে স্যালারি অফ ডেপুটেড স্টাফ হচ্ছে 21 কোটি 83 লক্ষ টাকা। আমি জাস্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এই কথা বলব, যদিও একে ম্যানুফ্যাকচার নোটিফিকেশনে লেখা আছে এডিসি উইল কন্ট্রোল দি অফিসার্স, রাজ্য সরকার এটাকে কন্ট্রোল করছে। এডিসি কে না জানিয়ে এসএ কে ট্রান্সফার করছে, ক্লার্ককে ট্রান্সফার করছে, এগ্রি অফিসারকে ট্রান্সফার। তাহলে এই ট্রান্সফারের মানেটা কি? সিইও টিসিএস অফিসার যারা অন ডেপুটেশন এডিসিতে যাচ্ছে, দে আর পোস্টিং প্লেসমেন্ট, এগুলো এডিসি প্রশাসন ঠিক করছে। Why not in agriculture দপ্তর? আমি জানি এটা এই হাউসে আমি আপনার মাধ্যমে যদি ভেন্টিলেট করি, দি মোস্ট এক্সপেরিয়েন্স সিনিয়র মোস্ট খুব অভিজ্ঞ মন্ত্রী, উনি যেহেতু এগ্রিকালচার দপ্তরের এখন ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি এটা দেখবেন, এই বিশ্বাস কিন্তু এখানে এই কার্যক্রমটা নিয়ে দিয়েছে। and I am sure আগামী বিধানসভায় যখন আমাদের অধিবেশন হবে, উনি এটাকে রেকটিফাই করে যে যার মতো ক্ষমতা যেভাবে দিয়েছে, এটা দেওয়ার পর আমি ধন্যবাদ জানাতে পারবো এই ব্যবস্থা যেন উনি করবেন। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টে চারটা না, এইদিকে আপনার দপ্তরে আমি যদি এখন বলি আরো 15টা, আপনি should I conclude in 1 minute or ঠিক আছে, থ্যাংক ইউ। Sure. Thank you. ফরেস্ট দপ্তর আমি 4টি কার্পোরেশন দিয়েছি। This corporation is not to reduce the budget again. Demand number 30, measurement 2406. কেন আনলাম? এখানে ফরেস্ট কনজারভেশন, ডেভেলপমেন্ট এন্ড রিজেনারেশন, মাননীয় বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি এটা বলছি যে অফিসাররা এখানে বসে আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে অনেকগুলো গাছ লাগানো হচ্ছে ইম্পোর্টেড, এগুলো বাইরে থেকে এনে তারা এখানে লাগাচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড, আমি বলছি এটা অনেক খারাপ। কারণ আমাদের রাজ্যে ন্যাচারাল যেগুলো আছে এটাকে সংরক্ষণ করা, এবং ফরেস্ট অ্যাক্টে এটা বলা আছে মোর দেন 10% ইম্পোর্টেড কোন জিনিস আপনি ফরেস্টে প্ল্যান্টেশন করতে পারেন না। বা ত্রিপুরার বন দপ্তর 20-25% পেয়ে গেছে, দে আর অনলি ইম্পোর্টিং এন্ড দেন প্ল্যান্টিং অল দিস। এটা যেন বন্ধ। আমাদের এখানে অনেক ন্যাচারালি অনেক গাছ এটা নিজের থেকেই আসছে, এগুলোকে করুন। সো মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবেন যে এই ইম্পোর্টেড। আরো একটা জিনিস আছে, এখানে ফ্রুটস ফল দেওয়ার এবং গাছ লাগাতে হবে। আমার হাতির উপরও একটা কার্পোরেশন এনেছে, মুঙ্গিয়াকালী মহারানীপুর এলাকা দিয়ে বলছে হাতি ঘর ভেঙে দিয়েছে। একদিন গিয়ে দেখলাম একটা বাড়িতে এটা একদম ঠিক হাতির এই পাটটার মতো করে দিয়ে গেছে, টিনটা। আমি বললাম টিনের এই শেপটা হাতির যে পেছনের অংশের মধ্যে কেন হলো? বলছে হাতিটা এসে ওইখানে ওইটা দিয়ে ধাক্কা দিয়েছে। এই হাতি কেন আসছে? আগে অনেক হাতি ছিল ত্রিপুরা, আমার জন্মের আগে। মেবি আপনারা যখন 10 বছর 15 বছর বয়সী ছিলেন তখন ত্রিপুরাতে আরো হাতি ছিল। কেন তখন মানুষের বাড়িঘর ধ্বংস করতো না? দি রিজন বিং বনে ফল খাওয়ার মতো কোনো জিনিস
জিনিস নেই। ইউ আর অনলি প্ল্যান্টিং। এখানে ফ্রুটস খাওয়ার কিছু নেই। এখান থেকে ভালো কাঠ যেন তৈরি হয়, এটাই লক্ষ্য। আর এই কাঠ সংগ্রহ করা হচ্ছে বন দপ্তরের লক্ষ্য। এবং সেখানে বন্যপ্রাণী কি করে থাকবে, কি খাবে, তো দ্যাট ইজ নট দি লক্ষ্য। এবং এই বাজেটে আমি মনে করি যে ফ্রুটস বেস, ফল যেন বেশি করে ধরে এবং আরো বেশি করে এটা যেন লাগানো হয়, তার জন্য কিন্তু এই কার্পোরেশনটা আমি নিয়েছি। আর একটা জিনিস বলছি, আমি প্রশ্ন দিয়েছি, রুলস রেগুলেশন জানতাম না। 2000 বিশেষ করে 2012, 13, 14, 15 জায়গা প্রকল্পে প্রচুর টাকা এসেছিল। উদ্দেশ্যটা কি? আমি যখন একজনকে জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি, জায়গার উদ্দেশ্যটা কি, বলছে যে গাছ টাছ লাগিয়ে অক্সিজেন বৃদ্ধি করে, পর্যাবরণকে রক্ষা করে। ভালো কথা। 2015-16 সালে জায়গা বাজেট এবং কি কি কাজ করেছে তার তথ্য চেয়েছিলাম, রিজেক্টেড। কারণ আছে, and I also agree to that reason. কারণ কি বলেছে যে এত পুরনো প্রশ্নের উত্তর দেওয়া যায়, 3 থেকে 4 বছর পুরনো এইগুলো যদি চাওয়া হয় তবে না। দেন কার্পোরেশন ইজ দি অনলি ওয়ে অফ। এত টাকা এলো, 1000 কোটি টাকা। আমি চ্যালেঞ্জ করে বলছি এই হাউসের মধ্যে মাস টাস 12 মাস এই বোর্ড লাগিয়ে জায়গার টাকা দিয়ে একটা বাদ আপনারা একটা ড্যাম দেখাতে পারবেন? এবং যেখানটাই বলতে শয়তানি করে করেছে সেখানে আমাকে নিয়ে গেছে, বলছে আপনি দেখুন স্যার, আপনি কষ্ট করে গিয়ে দেখুন। এটা 2 মাস আগের কথা। গিয়ে যখন দেখলাম জল ঠিকই আছে, এখান দিয়ে মাছ ধরা যাবে না। কি ব্যাপারটা? বলছি নিচে সব গাছ লাগিয়ে পুরুন, তো আপনি যে জাল দিয়ে মাছ ধরবেন, ইউ ক্যানট। তো এই যে বিষয়টা আমি আজকে বিধানসভায় কার্পোরেশনের মাধ্যমে তুলব যে 2010, 12, 13 সালে যতগুলো টাকা আসছে বন দপ্তর এটার উপর একটা এনকোয়ারি করা হোক এবং কি কি কাজ করেছে, কোথায় করেছে, এগুলো একটা যাচাই হওয়া উচিত। কারণ বিশেষ করে যারা বন এলাকায় বসবাস করছে, এটা তো তাদের জন্য, তারাই কিছু পেল না। Why is this project? What for is this project? এটাতে অনেক কিছু উঠে আসে। এর প্রত্যেকটি মাননীয়, ইভেন অল অফ দেম, প্রতিটি এলাকায় যাদের এলাকাতে এই প্রজেক্টটা হয়েছে এটা তদন্ত করা উচিত। এই কারণে আমি বন দপ্তরে এই কয়েকটি বিষয়গুলো উত্থাপন করলাম। এখানে একটা আছে হাউজিং সাইট ল্যান্ডলেস পিপলের জন্য, রুরাল ডেভেলপমেন্টে। আসলে অনেকেই এখনো যাদের কিছু জায়গা নেই, তাদের অনেক জায়গায় আছে। আমাকে 2টা লোক এসে বলছে যে আমার তো কোনো জায়গা নেই, আমার টাকাও নেই, আমি কি করে কি। তো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে একটা জায়গায় দেখেছি যে মোর হাউজিং সাইট টু ল্যান্ডলেস পিপল। যেহেতু গ্রাম উন্নয়ন দপ্তরে এই বিষয়টা আছে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, আমার কাছে 2টা লোক এসছে যে স্যার আমার টাকাও নেই, আমার জমিও নেই, আমি কোথায় ঘর করবো, আমি তো ঘরই পাবো না, যদি পেয়েও থাকি আমার ঘর তৈরি করার কোনো সংস্থান নেই। এই সমস্ত লোকের জন্য যেন কোনো সংস্থান হয়, সরকার এটাকে দেখবেন। এই কারণে আমি এই কার্পোরেশনটা এনেছি। আর একটা বিশেষ বিষয়, এটা আমারও মনে হয় এটা আপনারা যারা এখানে আছেন সবাই ভাববেন এটাকে নিয়ে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিমান্ড নাম্বার 31, মেজর হেড 4059। এখানে বলেছি নিড টু কনস্ট্রাক্ট এয়ার কন্ডিশন কমিউনিটি হল ইন এভরি এরিয়া। আমি যে এলাকার প্রতিনিধিত্ব করি ওইখানে তুলাশিকর আড়ি, পাশেই সিটি কমিউনিটি হল, আসারামবাড়ি কেন্দ্রে আই থিঙ্ক অ্যারাউন্ড 4 কমিউনিটি হল সেখানে আছে। তুলাশিকরে আছে,
চাম্পাহাওয়ার, বাছাইবাড়ি and one in Bala. কোনো হলটাই এয়ার কন্ডিশন এবং যে ফ্যানগুলো আছে, কমিউনিটি হল ইজ নট অনলি ফর পলিটিক্যাল পিপল। এখানে ব্লকে বিভিন্ন সরকারি প্রোগ্রাম হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে। এই গরমকালে ফ্যানের যে আওয়াজ গা 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 করে আপনি কি কনসেন্ট্রেট করবেন? যারা শিখতে আসছে তারাও কনসেন্ট্রেট করতে পারছে, যিনি এক্সপার্ট হয়ে যাবেন তিনিও গলদঘর্ম হয়ে আর পড়াতে পারছেন। মাননীয় গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার এই অনুরোধ থাকবে এই কার্যক্রমের মাধ্যমে যে প্রতিটি রুরাল ডেভেলপমেন্ট ব্লকে অধীনস্থ একটা মিনিমাম এয়ার কন্ডিশন কমিউনিটি হল যেন হয়, তার দাবি এই কার্যক্রমের মাধ্যমে উত্থাপন করছি। স্যার, আমার একটা কার্যক্রম হচ্ছে প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন। প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন আমাকে অন্তত আমি এডিসিতে যখন ছিলাম, দিস প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট ডিড নট কোঅর্ডিনেট। আই এম সরি টু টেল দিস, কারণ এত পরিশ্রম করে আই টেল ইউ সামটাইমস পরিশ্রম করতে অনেক ভালোবাসি। I still love hardworking people and I try to copy them. অনেক পরিশ্রম করে ট্রাইবাল ওয়েলফেয়ার, ফরেস্ট, এডুকেশন, পিডব্লিউডি, রুটস এন্ড ব্রিজেস আমরা প্রজেক্ট তৈরি করি করে রাজ্যে প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছি। কারণ ভারতের সংবিধানে I'm sure it is in 271, 275 সেখানে উল্লেখ আছে যে সেন্ট্রাল পুলের যে টাকা আছে এটা প্রজেক্ট তৈরি করে স্টেট গভর্নমেন্টের প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন থেকে ফরওয়ার্ডিং নিয়ে যান, অনেকগুলো প্রজেক্ট স্যাংশন হয়। আমি নিজে ভারতবর্ষের যিনি ডোনার মিনিস্টার কিষাণ রেড্ডিজির সাথে দেখা করি, and he called his secretary, উনি বলেছেন যে এই যে অ্যাডভান্স কপিটা উনি দিয়েছেন এখানে প্রায় 49 কোটি টাকা প্রজেক্টের এস্টিমেট উনি দিয়েছেন। ফরওয়ার্ড আসা মাত্রই এই টাকা রিলিজ করে দেওয়া হবে। ডোন্ট আস্ক ফ্রম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, গিভ ফ্রম মিনিস্ট্রি অফ ডোনার। অনেক চেষ্টা করেছে, আমাদের সিও সাহেবকে এখানে পাঠালাম, ফরওয়ার্ডিং লেটার দিল না। নাও মাই পয়েন্ট ইজ এডিসি বা আগরতলা পৌর পরিষদ বা এনি লোকাল পুলিশ তারা কেন্দ্রের থেকে যদি টাকা আনতে চায়, প্রজেক্ট তৈরি করে ফরওয়ার্ডিংতে নিয়ে টাকা আনবে, এখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট কেন সেগুলোকে ফরওয়ার্ড করছে? আমি একাধারে এডিসি কে 672 কোটি টাকা দেব আর তার 3-4 হাজার কোটি টাকা প্রজেক্ট তৈরি করে বসে আছে, এগুলো স্টেট প্ল্যানিং ডিপার্টমেন্টে পড়ে আছে, এগুলো কেন ফরওয়ার্ড করবেন? ইট ইজ ডু দিস মাচ। আমি তো তখন বললাম দরকার নেই রাজ্য সরকারের টাকা, লেট আস গিভ আ ড্রাইভ ফর মেকিং দি প্রজেক্ট। ওইখানে কি আমার ফটো আছে, একদম বেরিয়েছে, কিষাণ রেড্ডিজি বলেছেন 49 কোটি টাকা মিস্টার দেববর্মা হ্যাভ স্যাংশন। আপনি ফরওয়ার্ড লেটারটা শুধু পাঠাবেন, আইডি অফিসারের নাম বলতে পারি, কে বসেছিল তখন বলবো না, এটা উচিত হবে না। এই প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট একটু দেখবেন, কারণ অনেক সংস্থা কেন্দ্রীয় সরকারের পুলে 3000-4000 কোটি টাকা থাকে, ওইখান থেকে কিন্তু আমরা টাকা আনতে পারি, এনইসি থেকে আমরা টাকা আনতে পারি, এই ব্যবস্থা যেন। নাও ডিমান্ড নাম্বার 39 হায়ার এডুকেশন দপ্তরে আমি বলেছি ডিসঅ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট পলিসি অন অ্যাসিস্ট্যান্স টু এমবিবি ইউনিভার্সিটি। সরকার পক্ষে যারা আছেন ওরা বলবেন উনি সবটাই ডিসঅ্যাপ্রুভ করছেন কেন? আসলে এটাই একমাত্র বাইরে এনি আদার। একটা জিনিস হচ্ছে এই এমবিবি ইউনিভার্সিটিতে Borders, ঠিক আছে, সরি আমার
4 দিন এই করেছেন, দেখুন হি ইজ অলসো ফিলিং দিস। বাট হোয়াট কালকে আপনারা বলেছেন শেষ পর্যন্ত নেই আপনাদের দলের প্রতিনিধি ছিল তো বিএসএফ তখন তো অনেক বিয়ে করলেন না so like আপনি দেখলেন ইউ আর মোর দেন বিএসসি মেম্বার্স। So না আমি বলছি গভর্নমেন্ট পলিসি এমডিবি কলেজে কর্পোরেট ডিপার্টমেন্টটা এখন চালু হয়। এর কর্পোরেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 4 জনকে নেওয়ার জন্য অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে। সরকার এখনো এদের মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, রিক্রুট করার জন্য এখনো কোনো প্রসেস শুরু করেনি। So I just wanted to bring to the notice of Honorable Minister for Higher Education Department যে কর্পোরেট ডিপার্টমেন্টটা চালু হোক। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সেখানে হচ্ছে, এখানে এমবিবি কলেজ আমাদের যে ইউনিভার্সিটি সেখানে কেন হবে না, তার জন্য আমি এই কার্পোরেশনটা এনেছি। My interest has gone it. Now another conclusion, এখানে secondary education, it might help the government if I tell failure of the government to provide quality education in the schools. অনেক শিক্ষকদের তারা আমাকে বলছে, আজকে সকালবেলায় ফোনে বলেছে যে এই ব্যাপারটা একটু উঠাবে। বিষয়টা কি? বিষয়টা হলো অনেক স্কুলে ডেপুটেড হেডমাস্টার দিয়ে স্কুলটা পরিচালনা হচ্ছে, তারপর ডেপুটেশন অনেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ডেপুটেশনটা হচ্ছে এটা ভুলভাবে ডেপুটেশন হচ্ছে। হাই স্কুলের হেডমাস্টারকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে ওএসডি করে হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারকে বলছে আপনি এটা করুন, এটা করুন। একটা জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসারকে নির্দেশ দেওয়া ছিল আপনি এই কাজগুলো করুন। তাতে আসলে তাদের সম্মানে লাগে। And this is one of the reasons যারা সরকারি স্কুলগুলিতে কাজ করছেন, প্রধান শিক্ষক বা শিক্ষকরা তাদের মনোবল হারাচ্ছে, কাজের প্রতি তাদের যে একটা ইচ্ছা, এই ইচ্ছাটা কমে যাচ্ছে। সেই কারণে জেআরবিটি ইস্যুটা আমি এনেছিলাম। টিচার কেন ক্লারিক্যাল কাজ করবে? অনেক টিচার ক্লারিক্যালের কাজ করছে। সো জেআরবিটি প্রক্রিয়াটা যদি সম্পন্ন হয়, we will get more number of clerks. শিক্ষকরা ক্লারিক্যাল কাজ করবেন। এই কার্যক্রমের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাবো যে জেআরবিটি যে পরীক্ষাটা হয়ে গেল, এই জেআরবিটি প্রক্রিয়াটা সম্পন্ন করুন, তাতে করে বেকাররাও চাকরি পেয়ে যাবে এবং স্কুলগুলো তারা they will get clerical staff, administrative staff, বুদ্ধি, এই সমস্ত লোকের সেখানে অভাব হবে। Now another কার্যক্রম, এটা আমি বলবো না, কারণ এসটিডিটি এই সম্পর্কে আমরা বলেছি মেজর হেড 2202, এটা নিয়ে আমি বলবো না। সেকেন্ডারি এডুকেশন, ফেলিয়ার অফ দি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং, রেজাল্ট কবে হবে? আমি এইটুকুই বলবো যে এইবার যে পরীক্ষার ফলটা গেল, প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে রেজাল্ট নট ভেরি গুড। এই দিকে একটু নজর দেবেন। রিভিশন দিন, টিচার্স তার রেশনালাইজেশন, যেখানে বেশি স্টুডেন্ট কম টিচার হচ্ছে, এই ব্যাপারটাই কিন্তু এটার জন্য দায়ী। এই বিষয়টা দেখবেন। আমি এখানে বলবো না। সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন, এখানে only one in this department I have brought conclusion. এখানে বলেছে failure of the government to control and eliminate wasteful expenditure on one-stop center for women welfare. এটা আসলে কিছুই না যে
স্টপ সেন্টার ফর উইমেন ওয়েলফেয়ার এই জিনিসটা কি মাননীয় মন্ত্রী মহোদয় যখন উত্তর দেবেন জাস্ট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাদের থেকে সবাই প্রশ্ন করেছে যে ব্যাপারটা কি এটা এটা করবেটা কি ওয়ান স্টপ দ্য মহিলা স্টপ উই আন্ডারস্ট্যান্ড ওয়ার্কিং উইমেন হোস্টেল এটা আমরা বুঝি কিন্তু ওয়ান স্টপ সেন্টার ফর উইমেন এটা কি আর এটা যদি ভালো হয় তাহলে আমাদের মহিলা সদস্যরা বলেছে যে কুমুদিনেও যেন একটা এই ধরনের একটা স্টপ সেন্টার গড়ে তোলা হয় তার দাবি ওনারা করছে দ্যাটস ইট নাও আই এম কনক্লুডিং আই হ্যাভ অনলি টু মোর একটা হচ্ছে হাইকোর্ট বিষয়ে এখানে আইন বিশেষজ্ঞ অনেকে আছেন ওনারা ভালো বুঝবেন যে হাইকোর্টে দেখা যাচ্ছে যে বা কোর্টগুলোতে নট অনলি ইন হাইকোর্ট যখনই রিক্রুটমেন্ট হচ্ছে এসসি এসটি ওবিসি রিজার্ভেশনটা বারবার ভায়োলেট হচ্ছে এবং ভায়োলেট করে বলছে এসসি পাওয়া যাচ্ছে না এসটি পাওয়া যাচ্ছে না আনরিজার্ভ ক্যাটাগরি লোকগুলোকে সেখানে দেওয়া হচ্ছে নাও এবং আমরা যখন খবর নিয়ে দেখলাম যে এটা কেন হচ্ছে why is this happening এবং যখন একটা পোস্টকে ডিরিজার্ভ করতে হয় তখন কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার কথা উল্লেখ করা আছে তাও you see the Tripura district court ministerial establishment within bracket recruitment and conditions of service rules 2014 সেখানে ক্লিয়ারলি বলা আছে যে ইন অল রিক্রুটমেন্ট কোর্টগুলির ক্ষেত্রেও স্টেট গভর্নমেন্টের যা পলিসি থাকবে দি সেম পলিসি টু বি ফলোড ফর দি কোর্ট অলসো কিন্তু তা না করে দেখা যাচ্ছে বারবার যখনই রিক্রুটমেন্ট হচ্ছে এই রুলসটা ভায়োলেট করে চাকরি নেওয়া হচ্ছে তো আই থট মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ল মিনিস্টার এখানে আছে এই ব্যাপারটা দেখবেন বিকজ উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ দি কাউন্সিল অফ মিনিস্টার এখানে তো একটা জায়গায় লেখাও আছে ইজ ভেরি ক্লিয়ারলি রিটেন if the appointing authority the Tripura Scheduled Caste and Scheduled Tribe Reservation Rules 1992 as amended up to May 2007 here লেখা আছে যে after observing the procedures of circular lay consider it necessary to fill up any reserved vacant post by candidate of unreserved category in the existence of it for public service he may initiate proposal for de-reservation of the required number initiate করতে হবে কোথায় যাবে প্রয়োজনে কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপ্রুভাল দিতে হবে এই কথা এখানে উল্লেখ করেছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে আদৌ কি ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে বা এসসি ওয়েলফেয়ার দপ্তর থেকে অ্যাপ্রুভাল দিয়ে এই কাজগুলো হচ্ছে যদি না হয় then it is going against the reservation যারা তথ্য দিয়েছে আমি সেদিকে যাব না but I have sent one question it is allowed to say this big fight they have given বলার জন্য তারপর মাননীয় আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলছি এগুলো দেখবেন যে যতগুলো রিক্রুটমেন্ট হবে the roster has to be followed এগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেদিকে একটু দেখবেন DWS শেষ এটা ট্রাইবাল ওয়েলফেয়ার আছে ওইটা আমি বলবো পপ মিউজিক এন্ড অল দিস DWS দপ্তরে পানীয় জলের যে ব্যাপারটা এখানে যেখানে আপনারা সোর্স পাচ্ছেন ইউ আর নট গেটিং দিস সোর্স সেখানে কি হচ্ছে ট্যাঙ্কার দিয়ে জল নিয়ে হচ্ছে পাঠানো হচ্ছে কিন্তু রুরাল DWS দপ্তরে
এলাকায় একটা জায়গায় ছনখোলা কাঁচামাল এলাকায় এইরকম জল খেয়ে অনেক লোকের সেখানে পেট খারাপ হয়েছে। অ্যারাউন্ড 17 ফ্যামিলিজ আর দেড। খবর ট্যাঙ্কারের যে জলের কোয়ালিটি এবং ট্যাঙ্কার পরিষ্কার ছিল না বলে এটা হয়েছে। এই ব্যবস্থাগুলো যেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দেখেন যে রেগুলার বেসিসে টেস্ট হয়, ডিসইনফেক্টেড কিনা, ট্যাঙ্কারগুলো ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে কিনা টাইম টু টাইম, এইগুলো যেন দেখা হয়। জল দেওয়া আছে, ইউ আর গিভিং ওয়াটার just to make people happy, to make them trouble free. উনারা যেন ড্রিঙ্কিং ওয়াটারের শর্টেজে না আসে, ইটস গুড, কিন্তু এটা যেন পরিষ্কার জল সরবরাহ করা হয় তার সাথে এই কার্যক্রমটা আমি এনেছি। ইভেন আরো কয়েকটা পয়েন্ট ছিল, আমি এটা ছেড়ে দিয়েছি, আমি বলবো না। আর পাওয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, অনেক জায়গায় রাত্রিবেলায় কমপ্লেন লেখার জন্য যে লোক থাকে, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দি প্রবলেম। দেখবেন যে যেমন চাম্পা হওয়ার বেহালাবাড়ি, এখানে অফিস আছে, একটা গাড়ি দিয়েছে অনেকগুলো জায়গায় যাওয়ার জন্য, আরো একটা গাড়ি যদি সেখানে দিয়ে দিই, মেবি ইয়োর ডক্টর উইল গেট আপডেটেড, এবং প্রয়োজনীয় স্টাফের ব্যবস্থা করুন সেখানে, যাতে করে কমপ্লেনগুলো নিতে পারে। অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়কে সময় দেওয়ার জন্য। আমি আশা রাখবো মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সমস্ত ব্যক্তি ব্যাংক থেকে যে বক্তব্যগুলো তুললাম, এটা রাজ্যের মানুষের স্বার্থে কথাই আমরা বলেছি, এটা ওনারা বিবেচনা করবে এবং রাজ্যকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বক্তব্যগুলোকেও গ্রহণ করবেন, এই আশা রেখে